আগ্রাসন চালালে স্থল, আকাশ এবং সমুদ্র পথে হামলা চালিয়ে ইসরায়েলকে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহর। হামাসের শিকড় জনগণের হৃদয়ে গাঁথা, গাজা থেকে নির্মূল করা সম্ভব নয়, মন্তব্য ইসরায়েলি সেনা মুখপাত্রের। মদনীতি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর, কি বলছে জবাবে সাইপ্রাস। আইআরজিসিকে সন্ত্রাসী সংস্থার তকমা, কানাডাকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে, হুঙ্কার মুখপাত্রের। ইসরায়েলি নেতাদের হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিংকেন। তেল আবিবকে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহর। লেবাননের সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই খবরেই চটেছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এক টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ বলেন, ইসরায়েল যদি সর্বাত্মকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না। নাসরুল্লাহ বলেন, শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না। হিজবুল্লাহ প্রধানের দাবি, ইসরায়েল আতঙ্কে রয়েছে, কারণ হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা করব না। IDF expands its operations to dismantle Hamas in Gaza. হামাসের শিকড় জনগণের হৃদয়ে গাঁথা, গাজা থেকে নির্মূল করা সম্ভব নয়। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল করা বর্তমানে সম্ভব নয়। তার এই কথার মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার মতভেদ সুস্পষ্ট হয়ে গেল। গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু 3টি প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছেন, তার মধ্যে হামাসকে গাজা থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা অন্যতম। নেতানিয়াহু বারবার বলছেন, হামাসকে নির্মূল করে গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ সরকার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু এখন সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। ইসরায়েলি চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাগারি বলেন, হামাসকে নির্মূল করার প্রচেষ্টা হামাসকে উধাও করে দিচ্ছে। এটি নিতান্তই জনগণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। অ্যাডমিরাল হ্যাগারি বলেন, হামাস একটি ধারণা, হামাস একটি দল, তাদের শিকড় জনগণের হৃদয়ে গাঁথা, তাদেরকে নির্মূল করা অসম্ভব ব্যাপার। যদি কেউ তাদেরকে ধ্বংস করতে চায় সেটা হবে ভুল চিন্তা। ইসরায়েলি সেনা মুখপাত্র আরও বলেন, যদি নেতানিয়াহু সরকার বিকল্প কোনো ব্যবস্থা না করে তাহলে গাজায় হামাস থেকে যাবে। এই বক্তব্যের জবাবে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে, হামাসকে নির্মূল করা হচ্ছে চলমান যুদ্ধের অন্যতম লক্ষ্য। সামরিক বাহিনীকে অবশ্যই এই দায়িত্ব পালন করতেই হবে। মদনীতি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার হয়তো জেল থেকে বের হয়ে আসবেন তিনি, কারণ আদালতের দেওয়া জামিনের আদেশটি প্রথমে কারাগারে পৌঁছাতে হবে। কেজরিওয়ালের আইনজীবী দাবি করেছেন, তার বিরুদ্ধে মদ নীতি মামলায় দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ পায়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গত 21শে মার্চ আম আদমি পার্টির প্রধান নেতাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির লোকসভা নির্বাচনে মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা যায়। এমনকি স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। যদিও তার রাজনৈতিক দল এপি জানিয়েছিল, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন। 2021 সালে দিল্লি সরকার একটি মদ নীতি গ্রহণ করেন। এর মাধ্যমে শহরটিতে মদ বিক্রির আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে, এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল, আর এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু লোকসভা নির্বাচনকালীন 10 মে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। ওই সময় জেল থেকে বেরিয়ে তিনি দিল্লির জন্য নির্বাচনী প্রচারণা চালান। তবে লোকসভায় তার দলের কোনো প্রার্থী জয় পাননি। ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছিল, লোকসভা নির্বাচনের আগে তাদের চাপে রাখতে নেতাকর্মীদের উপর ধরপাকড় চালানো হচ্ছে। যখন কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় তখন এটি দেশটির সবচেয়ে বড় আলোচ্য বিষয়ে পরিণত হয়। নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি ওই সময় দাবি করেছিল, যেসব রাজনীতিবিদ দুর্নীতি করেছেন তাদেরকেই পাকড়াও করা হচ্ছে। ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি সাইপ্রাসে। প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। তিনি ধারণা করছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর এবং ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে। নাসরুল্লাহ এই ব্যাপারে বলেন, লেবাননে হামলার জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে কাজ করবে। সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর প্রধানের দেওয়া বিবৃতি এবং হুমকি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনোই সামরিক সংঘাতে জড়িত ছিল না, হবেও না। বুধবার নাসরুল্লাহ লেবানন এবং ইসরায়েলি উপকূলের পশ্চিম পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত ইইউ সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন, তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলাইডস বলেছেন তার দ্বীপ রাষ্ট্র ওই অঞ্চলে কোনো সামরিক অভিযানে কোনোভাবেই জড়িত নয়। বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিমপিউটিস বলেন, লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও চমৎকার। এদিকে লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি বলছেন, হিজবুল্লাহ এখনও সাবধানে এগোচ্ছে, এখনও তারা ইসরায়েলের সাথে সম্পর্কের অলিখিত নিয়ম মেনে চলছে। সংঘাত মূলত সীমান্ত অঞ্চল এবং সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রয়েছে। কানাডাকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, তাদের দেশের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার যে ভুল ও বেআইনি পদক্ষেপ নিয়েছে কানাডার সরকার, তার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। নাসের কানানি কানাডার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে রাজনৈতিক, অপ্রচলিত এবং বুদ্ধিহীন পদক্ষেপ বলে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে কানাডা সরকারের নিন্দনীয় পদক্ষেপ এই বাহিনীর বৈধতা এবং যুদ্ধ ক্ষমতার উপর প্রভাব ফেলবে না। তিনি বলেন, কানাডা সরকারের পদক্ষেপ ব্যর্থ হবে এবং অভিজাত এই বাহিনীর শক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, কারণ এই বাহিনীর শিকড় ইরানের জনগণের হৃদয়ের প্রথিত। কানাডার অবিভাষক সিদ্ধান্ত একটি শত্রুতামূলক পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। তাছাড়া কানাডার এই পদক্ষেপ ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের একটি উদাহরণ। ইসরায়েলি নেতাদের হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিংকেন। ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এতে তিনি ইসরায়েলি নেতাদের লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা এড়াতে বলেছেন। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হার্জি হালেভি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এই মন্তব্য করেছেন। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ কঠোর হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বৈঠক হয়। নাসরুল্লাহ বলেছেন, লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করবে, মানা হবে না কোনো নিয়ম নীতি। এর আগে বুধবার ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দেয় তেল আবিব। এর জবাবে ইসরায়েল এবং তার সহযোগী সাইপ্রাসকেও হুমকি দেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ন্যাটোর নীতি দিয়েই পশ্চিমাদের ঘায়েলের পরিকল্পনা কিম পুতিনের। উত্তর কোরিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরল সফরে দেশটির সঙ্গে সই হওয়া চুক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। ন্যাটোর নীতির মতো একটি সংযুক্তি রয়েছে সেই চুক্তিতে। সেখানে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশকেও আক্রান্ত হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া ন্যাটোর মতো যৌথ বাহিনী গঠন এবং নতুন কোনো দেশ জোটে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও জোর আলোচনা চলছে। এ বিষয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইউক্রেন যুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে বিশ্বের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হয়নি পুতিনকে। এই পরিস্থিতিতে কিম জং উনের উষ্ণ অভ্যর্থনা বলছে, পশ্চিমারা যতই বঞ্চিত করার চেষ্টা করুক না কেন, অনেকের কাছে পুতিনের গ্রহণযোগ্যতা এখনো কোনো অংশে কমেনি। এই সফরে দুই নেতার বিবৃতি এবং চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাম্রাজ্যবাদী নীতির নিন্দার পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছেন পুতিন। এই চুক্তিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৫ নম্বর ধারার অনুরূপ একটি সংযুক্তি রয়েছে, যাতে বলা হয়েছে পশ্চিমা কিংবা প্রতিবেশীদের যে কোনো আগ্রাসনে এই দুই দেশ পরস্পরকে সহায়তা করবে। চুক্তিতে আরও বলা হয়েছে, একটি দেশে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে অপর দেশ তাৎক্ষণিকভাবে অস্ত্র সহায়তাও দেবে। প্রশ্ন উঠেছে, এই সামরিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির ফলে যৌথ সামরিক মহড়া এবং সীমান্ত রক্ষার জন্য যৌথ বাহিনী গঠন হবে কিনা, ভবিষ্যতে আরও দেশ এই চুক্তিতে যুক্ত হবে কিনা, সেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। এছাড়াও পারস্পরিক সামরিক সহযোগিতার এই চুক্তির ফলে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার হবে কিনা সেই প্রশ্ন উঠছে। এদিকে বহু প্রতীক্ষিত মার্কিন যুদ্ধাস্ত্র ইউক্রেনে আসতে শুরু করেছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে অস্ত্র ব্যবহারে বেশ কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে ক্রমাগত চাপের মুখে রাখতে এবং চলমান যুদ্ধে আশানুরূপ ফল অর্জনে রাশিয়ার এখন তাই অস্ত্রের প্রয়োজন। আবার পরমাণু কর্মসূচিতে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি এবং আর্থিক সহায়তা চেয়ে আসছে উত্তর কোরিয়া। এ অবস্থায় রাশিয়া আদৌ কিম জং উনকে সেই সহযোগিতা করবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত এই সফরের মধ্য দিয়ে পুতিন পশ্চিমাদের সেটি বিশ্বাস করাতে চান বলে ধারণা বিশ্লেষকদের।